সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবী জাহান নিতু। আজকে আমরা কথা বলবো বাজেট এবং অর্থনীতি নিয়ে। এই বিষয়ে ডিসকাশন করার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে একজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি আপনাদের সাথে তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন রিয়াজ রহমান, মহাসচিব বারভিটা। জি, ধন্যবাদ জানাই আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। শুরুতেই আপনার কাছে জানতে চাবো যে এবারের যে বাজেট আসবে এতে আপনাদের দাবি কি এবং এই বাজেটটা আসলে কতটুকু ব্যবসায়ী বান্ধব? আমি মনে করি এই বাজেট ব্যবসায়ী বান্ধব হবে এবং ব্যবসায়ীদের উৎসাহ যোগাবে এই বাজেটে, এবং আমাদের যেই বৈষম্যগুলি আছে যে কোনো সেক্টরে যেখানে প্রবলেম আছে এই বাজেটের মাধ্যমে সেটা নিরসন হবে। আমরা শুনেছি ব্র্যান্ড নিউ কার এবং এর সাথে রিকন্ডিশন কারের একটা বৈষম্য রয়েছে, এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু জানাতেন। জি, এই ব্র্যান্ড নিউ গাড়ির সাথে আমাদের রিকন্ডিশন গাড়ি, যেটা আমরা মেইনলি মূলত জাপান থেকে আমরা ডোমেস্টিক মডেলটা আমদানি করে থাকি, এর সাথে ব্র্যান্ড নিউ গাড়ির বৈষম্য অনেক দিন ধরে চলে আসছে, এবং এটা আমরা মনে করি এই সরকার একটা বৈষম্য আন্দোলনের মাধ্যমে এসেছে। তো এই বৈষম্যটা দূর করার জন্য এই সরকার আমাদেরকে সাহায্য করবে, এবং এই বৈষম্য দূরের মাধ্যমে সরকার যেরকম বৈষম্য দূর তো হবেই, সাথে সরকারের রাজস্ব বাড়বে আমি মনে করি। এই বৈষম্যটা মূলত আমাদের যে ডিউটি স্ট্রাকচার, রেজিস্ট্রেশন সব কিছুতেই এখানে ব্র্যান্ড নিউ এবং রিকন্ডিশন গাড়িতে একটা বৈষম্য আছে, সেটা দূর হলে সরকারের রাজস্ব বাড়বে এবং জনগণ উপকৃত হবে। কিভাবে দূর হতে পারে এই বৈষম্যটা, আপনি কি মনে করেন? এখানে রেজিস্ট্রেশন যে খরচ ব্র্যান্ড নিউ গাড়ির ক্ষেত্রে কম, রিকন্ডিশনের ক্ষেত্রে বেশি। সো এইখানে যদি আমাদের এই বৈষম্যটা দূর হয়, এতে আমাদের দেশের সিংহভাগ যারা গাড়ি ক্রেতা তারা মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের প্রতিটি টাকার মূল্য কিন্তু অনেক। এই প্রতিটি টাকার জন্য তারা কিন্তু অনেক কষ্ট করেন। এর যদি আমরা যদি 50,000 টাকাও যদি কমাতে পারি তাদের, এই আমাদের রিকন্ডিশন গাড়ির মূল ক্রেতারাই হচ্ছে মধ্যবিত্ত পরিবার। তো এই পরিবার যদি একটি টাকাও যদি তারা সেভ করতে পারে, আমি মনে করি তাদের অনেক উপকার হবে, এবং সরকার এই মধ্যবিত্ত ফ্যামিলির কথা চিন্তা করে এই বৈষম্যগুলি দূর করবেন। জি, এই বাজেটের মূল অগ্রাধিকার এই খাতগুলো কি কি বলে আপনি মনে করেন? আমি মনে করি যে সেক্টরগুলি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, গার্মেন্টস এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যেগুলি প্রবলেম আছে, যেরকম গ্যাস লাইন, অনেক ইন্ডাস্ট্রি গ্যাস লাইন পাচ্ছে না, গ্যাস লাইনের কারণে বন্ধ হয়ে যাচ্ছে। আপনার গার্মেন্টস সেক্টরে ওয়ার্কারদের প্রবলেম, এগুলো যদি সরকার এই প্রবলেমগুলি নিরসনের জন্য এগিয়ে আসে দ্রুত, এবং গ্যাস, ইলেকট্রিক লাইন এবং একটা ব্যবসা বান্ধব পরিবেশ যদি ক্রিয়েট করতে পারে। বিভিন্ন দেশে দেখবেন থাইল্যান্ড, ভিয়েতনাম বা বিভিন্ন দেশে তারা ইনভেস্টার আকৃষ্ট করে এবং ব্যবসায়ীদের উৎসাহ যোগায় যেন তারা ইনভেস্ট করে। সেই পরিবেশ যে পর্যন্ত ক্রিয়েট না হবে সেই পর্যন্ত তো আসলে ব্যবসায়ীরা আগ্রহের সহিত আসবে না এই ব্যবসায়, তাদেরকে আকৃষ্ট করতে হবে এই ব্যবসায় আসতে। যে আমরা কিন্তু দেখে থাকি যে বিভিন্ন প্রাইভেট কারগুলোতে সিএনজি ইউজ করে, সিলিন্ডার ইউজ করে জ্বালানি সংকটের কারণে। তা আপনি জ্বালানি সংকটের এই ব্যাপারে কি বলবেন? জ্বালানি সংকট তো আছে এখন, কিন্তু আপনি দেখবেন যে সিএনজি থেকে কিন্তু অনেকে সরে এসছে। এখন ম্যাক্সিমাম গাড়ি আমাদের জাপানে, বাংলাদেশে আমদানি হচ্ছে হাইব্রিড গাড়ি, যেটা সারা বিশ্বে জনপ্রিয়। এবং একটা গাড়ি, জাপানি গাড়ি, মানে প্রথম কথা হচ্ছে জাপানি গাড়ি মানে উন্নত বিশ্বে এই গাড়ি রপ্তানি হচ্ছে, এবং এই গাড়ি 25 থেকে 30 বছর কিছু হয় না। এর একটা ইকোনমিক ভ্যালু আছে, এটা ভ্যালু ফর মানি আমরা বলি। একটা গাড়ি যদি আপনি, আমাদের তো আমদানি করতে হয়, আমাদের ডলার ওখানে যায়, তো ডলারের মাধ্যমে গাড়িটা কিনলে পরে একটা গাড়ি যদি আপনি 25 থেকে 30 বছর বা 40 বছর যদি ব্যবহার না করতে পারেন, আমি তো বারবার আমাদের ডলার রিডাকশন করতে, ডলারের সংকট আছে এই দেশে। তো একটা ব্র্যান্ড নিউ গাড়ি দেখা যায় যে 4 থেকে 5 বছর সর্বোচ্চ, এরপর কিন্তু এই গাড়ি ঢাকা শহরের বুক থেকে উঠে যায়। এটা কোথায় যায়? এটা হয়তো ভাঙাড়ি হিসেবে চলে যায় বা বিভিন্ন ইয়েতে। বাট একটা জাপানি ডোমেস্টিক মডেল গাড়ি দেখবেন যে 30 বছরও কিছু হয় না, এটা 8-10 বছর ব্যবহার করার পর দেখা যায় যে আবার হাত বদল হয়ে বিভিন্ন মফস্বলে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। ঢাকা শহরে বিভিন্ন আনাচে কানাচে এই গাড়িগুলি আপনি দেখবেন যে হাত বদল হচ্ছে।
তো আমি মনে করি এই গাড়ি শিল্পটা আজকে গড়ে ওঠেনি, এটা শিল্প গড়ার পিছনে কিন্তু আমাদের বারবিডার সদস্যদের এবং এই ঢাকার যে এত সুন্দর গাড়ি দেখেন আপনারা, এটা বারবিডার সদস্যদের একটা বিশাল ভূমিকা আছে। এবং এই উন্নত বিশ্বের যে গাড়িগুলি চলে সেই গাড়িগুলি কিন্তু আমরা নিয়ে আসি এই জাপান থেকে, এবং এটা পরিবেশ বান্ধব এবং 5 থেকে 7 বছরে এই গাড়িগুলি কিছুই হয় না, এবং এটা আপনি মেইনটেনেন্স ফ্রি, এবং ভোক্তারা যারা নিচ্ছেন তারা এটা অনায়াসে, মেইনটেনেন্স খরচ তাদের অনেক কম। বাংলাদেশের যে কোনো গ্রামগঞ্জে গেলেও নষ্ট হলে এই গাড়িগুলি কিন্তু তাদের ঠিক করতে খুব একটা বেগ পেতে হয় না, যেটা ব্র্যান্ড নিউ গাড়ির ক্ষেত্রে অনেক কষ্ট হয়। এবং আপনি দেখবেন যে এই গাড়ি 20 বছর 25 বছর চলার পরও কিন্তু একটা ভালো দামে বিক্রি হচ্ছে এই গাড়িগুলি। যে তাহলে আমরা বলতে পারি যে বর্তমানে ইলেকট্রনিক ভেহিকল অনেক গ্রহণযোগ্যতা পাচ্ছে নাকি? হাইব্রিড গাড়ি আমাদের যেটা বাংলাদেশে আসছে, এটা যেরকম টয়োটা প্রিয়াস এর কথা আমি বলতে পারি, সারা 20 বছর হয়ে গেছে এই গাড়িটা সুনামের সহিত চলছে সারা পৃথিবীতে। এবং পৃথিবীর অনেক দেশে আছে দেখবেন যে আপনার গাড়ি ইম্পোর্টের ক্ষেত্রে কোনো বয়স সীমা নাই। আমি মনে করি এই বাংলাদেশে এই বয়স সীমার থেকে আপনি গাড়িটা কত উন্নত এবং পরিবেশ বান্ধব কিনা এটা দেখা উচিত। এবং আমার মনে অনেক সন্দেহ জাগে যে একটা আশেপাশে পার্শ্ববর্তী দেশ থেকে যে ব্র্যান্ড নিউ গাড়ি আসছে সেই গাড়িগুলি কত দূর মানসম্পন্ন এবং পরিবেশ বান্ধব, এটাও আমার প্রশ্ন আছে। যে এই যে বাজেট যে বিগত দিনে হয়েছে বা এখন হচ্ছে, এতে আপনাদের আসলে কতটুকু ট্যাক্স বরাদ্দ করে থাকে? অ্যাকচুয়ালি আমরা মূলত গাড়িগুলি আমরা জাপান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি, এবং এটা আমরা যে এখান থেকে সরকার কিন্তু অনেক রাজস্ব পায়। এবং আমি মনে করি আমাদের যে হায়েস্ট গাড়িটা, হায়েস্ট মাইক্রোবাস, এই গাড়িটা যদি সাপ্লিমেন্টারি ট্যাক্সটা কমানো হয়, এই গাড়িটা কিন্তু মূলত গ্রামে গঞ্জে ব্যবহার হয়। এই গাড়িটা গার্মেন্টস সেক্টরে ওয়ার্কার টানার জন্য ব্যবহার হয়, অফিসে বিভিন্ন গ্রামে গঞ্জে ব্যবহার হচ্ছে এই গাড়িটা কোনোদিনও লাক্সারি আইটেম হইতে পারে না। এই গাড়িটা জনগণের গাড়ি আমরা বলি। এর সাথে যদি আমাদের বয়সটাও যদি বৃদ্ধি হয়, আমি সরকারকে আবেদন করব যে যদি আমাদের এই বয়স সীমা আমরা 5 বছর পর্যন্ত গাড়ি ইম্পোর্ট করতে পারি, এটা যদি বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে হবে কি, কয়েকটা জিনিস ইম্প্যাক্ট করবে ইকোনমিতে। সেটা হচ্ছে আমরা সেম গাড়িটা যদি কিছু বয়স বৃদ্ধি করা হয়, তাহলে দেখা যায় যে আপনি ডলার সাশ্রয় হবে, ওই গাড়িটি আমরা বেশ কিছু কম দামে ভোক্তাদের জনগণকে উপহার দিতে পারবো। এবং পিকআপ, মাইক্রোবাস, আপনার বাস, ঢাকা শহরের আপনি দেখবেন যে ঢাকা শহরের ট্রান্সপোর্ট সেক্টরে কিন্তু অবস্থা খুবই খারাপ। বলতে বিষয়টা আমাদের 5 বছর পর্যন্ত আমরা ইম্পোর্টে পলিসিতে আমাদের আমদানি করতে পারি রিকন্ডিশন গাড়ি জাপান থেকে। এটা যদি কিছু বয়স বাড়িয়ে দেওয়া হয়, তখন দেখা যাবে যে আমরা বেশ কিছু কম মূল্যে জাপান থেকে আমদানি করতে পারবো, যেটা এখন পারছি না। মানে মেয়াদ বাড়িয়ে দেওয়ার বিষয়টা। জি, যে বয়সটা দেখা গেল আমাদেরকে যদি 8 বছর বা 10 বছর করে দেওয়া হয় যে জাপান থেকে এই গাড়িটা আমরা আমদানি করতে পারবো, তখন আমরা কিন্তু বেশ কিছু কম দামে গাড়িটা আমরা ক্রয় করতে পারবো জাপান থেকে। সেই ক্রয় করার পর আমরা কিন্তু জাপান থেকে গাড়িটা আনার পর আমাদের কিন্তু কস্টিং অনেক কমে যাবে। এতে কি হবে, আমাদের যে ডলার, এই ডলারটাও সাশ্রয় হবে এবং সরকার কিন্তু দ্বিগুণ রাজস্ব পাবে। যে মানে পুরাতন গাড়িগুলো বাংলাদেশে মানে এটাকেই তো আমরা রিকন্ডিশন বলি, যেটা পুরাতন গাড়িগুলো ওদের ইউজড গাড়ি আমরা বাংলাদেশে ইম্পোর্ট করি। জি, এবং বিশ্বের বিভিন্ন দেশে, যেরকম উন্নত বিশ্বের ভিতরে আপনি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সেখানে কিন্তু আপনি দেখবেন যে বয়সসীমাই অনেক দেশে বয়সসীমাই নাই, সেখানে কিন্তু বাংলাদেশ থেকে দ্বিগুণ এবং 4 গুণ গাড়ি ইম্পোর্ট হচ্ছে সেসব দেশে। এইগুলো পরিবেশ বান্ধব দেখি তারা ইম্পোর্ট করছে, এবং আরামদায়ক এবং নিরাপদ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা পরিবেশ বান্ধব, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যেটা আমরা বলি। যে এনবিআরকে আসলে কি পরিমাণে শুল্ক আরোপ মানে করে থাকেন আপনারা ওখানে? আমরা 5,000 কোটি টাকার উপরে আমরা শুল্ক এরকম একটা হয়, এটা ইম্পোর্টের উপর বেস করে। হ্যাঁ, কম বেশি হয় আমাদের, কিন্তু আমরা মূলত চাচ্ছি সরকার তো চালাতে হলে আপনার রেভিনিউ প্রয়োজন, রাজস্ব প্রয়োজন। আমরা এই জন্য বারবার বলছি যে বৈষম্যগুলি আছে। দেখা যাচ্ছে একটা গাড়িতে আমাদের একটা সামান্য টয়োটা প্রিয়াস গাড়ি যদি আমরা 13 লক্ষ টাকা আমরা যদি রাজস্ব দিই, সেখানে দেখা যায় একটা ব্র্যান্ড নিউ গাড়ি
একটা এসইউভি জিপ টাইপের বড় গাড়ি, সেখানে তারা ওই সমতুল্য দেখা যায় ওই ট্যাক্স তাদের ওই 13 লক্ষ টাকায় ট্যাক্স চলে আসে। এই যে বৈষম্যটা, এই বৈষম্যটা আমি মনে করি দূর হওয়া উচিত। এতে হবে কি, সরকার রাজস্ব বাড়বে তারা যদি এই বিষয়গুলি দেখে, এবং প্রয়োজন হলে আমাদের সাথে বসে এই বিষয়ে কিভাবে সমাধান করা যায়, কোথায় কোথায় সরকারকে রাজস্ব বাড়ানো সম্ভব, আমরা সরকারকে এই বিষয়ে আমরা তাদের সাথে বসতেও পারি। যে জাপান ছাড়া কি আরও অন্য কোনো কান্ট্রি থেকে গাড়ি ইম্পোর্ট করা কি লাভজনক হবে কি না? আমরা মূলত জাপান কিন্তু পৃথিবীর লিডিং আপনার গাড়ির শিল্পে। ওখানে যেই গাড়িটা ওরা কিন্তু কোনো কম্প্রোমাইজ করে না, আপনার মানসম্য গাড়ি কিনা, সেফটি ফিচার্স কিনা, সব কিছু তারা সেটা মেনটেন করে তারা গাড়ি তৈরি করে। এই জন্যই কিন্তু সারা বিশ্বে আপনি জাপানিজ গাড়িটা কিন্তু সারা বিশ্বে আমদানি হচ্ছে। তো এই জন্য জাপান থেকে আমাদের আমদানি করতে আমাদের অনেক ডলার সাশ্রয় হয়, এবং আমরা খুব কম মূল্যে এই জাপানি গাড়িগুলি আপনাদের উপহার দিতে পারি। জি, বর্তমান আপনার কাছে জানতে চাইবো যে এই বৈশ্বিক বাজারে আসলে বাংলাদেশের ইম্পোর্ট যে অ্যাসোসিয়েশন আছে সেখানে আসলে কেমন প্রতিযোগিতা বা কি চ্যালেঞ্জের মুখোমুখি আপনাদের হতে হয়? আমাদের মূল সমস্যাটা এলসি ওপেনিংয়ে ছিল, এখন অনেকটা দূর হয়েছে, এবং আশা করি যে আগে যে ডলার সংকটগুলি ছিল এটা আস্তে আস্তে কিন্তু সেই সংকট থেকেও আমরা কাটিয়ে নিচ্ছি এই সংকটটা। এবং আমি আবারও বললাম যে এই সংকটটা আরও কাটানো সম্ভব যদি আমরা গার্মেন্ট সেক্টর, বিভিন্ন সেক্টরকে আমরা বুস্ট করতে পারি এক্সপোর্টের দিকে। এবং আমাদের এই গাড়ির সেক্টরটা দেখেন, আপনার তো বিভিন্ন সেক্টর যদি ইমপ্রুভমেন্ট, ঢাকা শহর কিন্তু আমরা শুধু ঢাকা শহরের ভিত্তিতে কিন্তু সীমাবদ্ধ না, আমাদের ঢাকা শহরটা কিন্তু অনেক বড় হচ্ছে আস্তে আস্তে। এবং শুধু ঢাকা বেস বললে আমরা হবো না, আমাদের কিন্তু সারা ওভারঅল বাংলাদেশের কথা চিন্তা করতে হবে। বিভিন্ন সেক্টর বলতে কোন সেক্টরে আসলে এই মুহূর্তে ইনভেস্ট করলে লাভজনক বা সুবিধা আছে বলে আপনি মনে করেন? আমি মনে করি এখন ট্রান্সপোর্ট সেক্টরটা খুব জরুরি। পাবলিক ট্রান্সপোর্ট, যেটা পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া কিন্তু আসলে মুভমেন্ট অনেক কষ্টকর। এবং সেই ক্ষেত্রে আপনার বাসের চিত্রগুলি দেখেন, ঢাকা শহরের অবস্থা কি বাসের, আপনার কমার্শিয়াল ভেহিকেলের অবস্থা দেখেন, কোনোটা আপনার ব্রেক ফেল করে রাস্তায় মানুষ প্রতিদিন পেপার খুলে দেখবেন বা আপনি টিভি পর্দায় দেখবেন যে মানুষ জীবন যাচ্ছে তাদের। এইটা আমি মনে করি এটা একটা সুরাহা হওয়া উচিত, এবং বিশ্বের আশেপাশে দেশে কিভাবে তারা এই রোল মডেল হিসেবে নিচ্ছে, এইটা আমাদের যদি যারা দায়িত্ববান লোক আছেন তারা যদি একটু দেখেন, আমার মনে এটা খুব একটা দুষ্কর ব্যাপার না। যে আপনারা আসলে সরকারের কাছে কিরকম প্রণোদনা আশা করে থাকেন? আমরা এই যে একটু আগে আমি বললাম যে আমাদের ব্যবসায়ীদের এখন মূল সমস্যা হচ্ছে ভ্যাট ট্যাক্স। এই ভ্যাট ট্যাক্সগুলি যদি সিম্পলিফাই না করা হয়, অ্যাকচুয়ালি এই প্রবলেম বছরকে বছর থেকেই যাচ্ছে। আমরা চাই এই ভ্যাট ট্যাক্স, ব্যবসায়ীরা যেভাবে হয়রানি হচ্ছে, এই ভ্যাট ট্যাক্সগুলি খুব তাড়াতাড়ি যেন সরকার এটা একটা ব্যবসায়ী বান্ধব কিভাবে সম্ভব এবং কিভাবে ব্যবসায়ীদের কমফোর্ট জোন দেওয়া যায়, আমি মনে করি সেটার দিকে দৃষ্টি দেওয়া উচিত। জি, যে উচ্চ মূল্যস্ফীতি বাজেটের রাজস্ব নীতি আসলে কেমন হতে পারে আপনার মতে? এটা সরকারের তো এখন কোনো, আমি মনে করি ওইরকম কোনো চাপ নেই, তো পলিটিক্যাল সেরকম কোনো তাদের কোনো ইয়া নেই। তারা যেভাবে যেভাবে জনগণের যে ভালোটা তারা দেখবেন, এবং স্পেশালি মধ্যবিত্ত এবং যারা আপনার কৃষক বা আপনার গ্রামের যারা থাকেন তাদেরকে ঢাকা শহরমুখী নয় গ্রামে কর্মসংস্থান কিভাবে করা যেতে পারে, এই বিষয়ে তারা বেশি দেখবেন। বারবিডার পরিকল্পনা কি আপনাদের এখন? বারবিডার এখন আমাদের পরিকল্পনা হচ্ছে কিভাবে জনগণ, এখন গাড়ি কিন্তু আপনার লাক্সারি কোনো আইটেম না, গাড়ি আপনার নেসেসিটি, এটা আপনার পরিবার আপনার প্রয়োজন। এই গাড়িটা কিভাবে কম মূল্যে আপনাদের হাতে পৌঁছে দেওয়া যায়, এবং এই গাড়িটা আপনি ব্যবহার করে যেন আপনি যখন বিক্রি করবেন তখন যেন একটা ভালো মূল্য পান। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা চাই যে আপনারা উপকৃত হন, যারা ভোক্তা তারা উপকৃত হন, এবং নিম্নমানের গাড়ি যেন বাংলাদেশে না ঢুকে, নিম্নমানের গাড়ি যেন বা ঢাকা শহর যেন সয়লাভ না হয়। এটা একটা বিশাল ইকোনমিক ইম্প্যাক্ট পড়বে আমাদের দেশে যদি এটা ঘটে যায়।
এবং আরেকটা আমি আপনাকে বলি যে বাংলাদেশ সরকার যখন গাড়ি কিনে তারা, তখন দেখবেন তাদের বিভিন্ন প্রজেক্টে সরকারিভাবে যখন কিনে দরপত্রে দেখবেন যে আপনার ব্র্যান্ড নিউ শব্দটা তারা জুড়ে দেয়। আমি মনে করি এইটা বৈষম্য, এইখানে সবাইকে পার্টিসিপেট করা উচিত। যে আপনি একটা ব্র্যান্ড নিউ গাড়ি সরকার যখন কিনে, তখন কিন্তু সেই গাড়িটা আপনার কত বছর ব্যবহার করতে পারে সেই দিকটাও কিন্তু দেখা উচিত তাদের, এবং একটা নির্দিষ্ট সময়ের পর তারা যেন একটা ভালো রিটার্নও পায় বিক্রি করার পর বা টেন্ডার করার পর, সেটাও তাদের দেখা উচিত। আমি মনে করি এতে হবে কি, সরকারের অনেক টাকা, এখন একটা সাশ্রয়ী সরকার মনে করি সেদিকে তারা দেখছে, যেখানে সাশ্রয় হবে সরকার সেদিকেই দৃষ্টি দেওয়া উচিত আমার মনে করি আমি। আপনার কাছে একটু জানতে চাবো যে বিগত সরকারের সময় আপনাদের আমদানি কি পরিমাণে ছিল, এখন কি লাভজনক বেশি না কম, কতটুকু আপনাদের আসলে প্রফিট মার্জিন, এটা যদি আমাদের একটু শেয়ার করতেন। আমাদের গাড়ির যারা বারবিরা সদস্য তারা মূলত খুব সীমিত লাভ করেন এবং লাভের সংখ্যাটা অনেক কম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই মার্কেটটা এত কম্পিটিশন মার্কেট, এখানে আহামরি লাভ করা কোনোভাবেই সম্ভব না। আমি সরকারকে বারবার বলবো, যারা আছেন কোনো ব্র্যান্ড নিউ হোক বা যেই হোক, কাউকে মনোপলি হিসাবে যেন না চলে আসে, এবং কাউকে সরকার যেন কাউকে এইটা আপনার কোনো একটা, এই শিল্পটা আমাদের জাপান থেকে ইম্পোর্টের শিল্পটা কিন্তু অনেক দিন 40 বছর হয়ে গেছে এই শিল্পটা গড়ে উঠছে, এই শিল্পটাকে যেন কোনোভাবে নিরুৎসাহিত না করা হয় এবং কোনো গোষ্ঠী বা কোনো মহলকে কোনোভাবে যেন সুযোগ না দেওয়া হয়, যাতে করে এই দেশের গাড়ি সেক্টরটা যেন ধ্বংস না হয়। জি, এই জানতে চাবো যে ঋণ নির্ভর বাজেটের চ্যালেঞ্জগুলি কি কি আসলে, সরকার তো ঋণই আছে আপনি বলছেন, তো এই ঋণ নির্ভর বাজেটের কি কি চ্যালেঞ্জ হতে পারে আপনি কি মনে করেন? আমি মনে করি সরকারের প্রত্যেকটা সেক্টর ফাইন্ড আউট করা উচিত যেখান থেকে তারা রাজস্ব আহরণ করতে পারে, এবং আমি যতদূর জানি যে এখানে অনেকের টিন আছে কিন্তু তারা অনেকে দেখা যায় বছরকে বছর রিটার্ন দাখিল করে না। এটা একটা প্ল্যান নেওয়া উচিত সরকারের, যে তারা বাধ্যতামূলক যেন রিটার্নটা দাখিল করে, এবং রিটার্ন দাখিলের সাথে তারাও দেখে যে আপনার মিনিমাম যেন একটা রাজস্ব প্রদান করা হয়। এই বিষয়ে যদি দেখে তারা, আমার মনে হয় সরকার অনেক আরও আপনার যারা ইনকাম ট্যাক্স হোল্ডার তারা রাজস্ব দিবে। যে আপনাদের ভবিষ্যৎ প্রত্যাশা কি থাকবে সরকারের কাছে? আমাদের একটাই ভবিষ্যৎ প্রত্যাশা, সরকার যেন আমাদের এই ব্যবসায়িক বান্ধব পরিবেশ সৃষ্টি করেন, এবং কোনো কিছু যেন আমাদেরকে চাপিয়ে দেওয়া না হয়, অযৌক্তিকভাবে চাপিয়ে দেওয়া না হয়, জনগণ যেন শান্তিতে থাকতে পারে, এটি আমরা প্রত্যাশা করি। জি, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জি, আপনাকেও ধন্যবাদ জানাই। দর্শক, আমরা কথা বলছিলাম বাজেট ও অর্থনীতি নিয়ে। আশা করি যে ডিসকাশন আমরা করলাম এতে আপনারা উপকৃত হয়েছেন বা ভবিষ্যতে হবেন। আগামী পর্বে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।